আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা সবাই দেখতে পারতেছি আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা হচ্ছে মেথডোলজি অফ ইকোনোমেট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা ইকোনোমেট্রিক্স এর বেশ কয়েকটা ভিডিও আমরা আপলোড করেছিলাম ইতিমধ্যে। আমরা ওএলএস এস্টিমেশন করছি, তারপর হচ্ছে টু ভেরিয়েবল রিগ্রেশন, মাল্টি ভেরিয়েবল রিগ্রেশন আমরা কি করছি, এস্টিমেট করছি, ওএলএস এস্টিমেট করছি। কিন্তু আমরা হচ্ছে ওই যে প্রথম থেকে মেথডোলজি অফ ইকোনোমেট্রিক্স নিয়ে কোনো আলোচনা করি নাই। তো আমরা হচ্ছে আজকে মেথডোলজি অফ ইকোনোমেট্রিক্স নিয়ে আলোচনা করব। মেথডোলজি অফ ইকোনোমেট্রিক্স মানে কি? মেথডোলজি অফ ইকোনোমেট্রিক্স মানে হচ্ছে ইকোনোমেট্রিক্স কিভাবে কাজ করে, কি কি মূল উদ্দেশ্য, ওয়ান কাইন্ড অফ অবজেক্টিভ আর প্রসিডিউরটা কি রকম। ঠিক আছে, তো আমাদের ইকোনোমেট্রিক্সে আমাদের যে প্রথম কাজ সেটা হয় স্টেটমেন্ট অফ দ্য থিওরি অর হাইপোথেসিস। অর্থাৎ আমরা প্রথমে কি করি, কোনো একটা ইকোনমিক্স এর থিওরি আর হাইপোথেসিস নিয়ে কাজ করি। আমরা যদি কোনো অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাদের প্রথমে হাইপোথেসিস বিল্ড আপ করতে হয়। অথবা ইকোনমিক থিওরিটা কি, ধরেন আমি দেখতে চাইতেছি আমার এখানে মানুষের ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে ইকোনমিক একটা থিওরি আছে, কনজাম্পশন থিওরি আছে। তো আমরা কি করি, প্রতিষ্ঠিত কোনো ইকোনমিক থিওরিকে টেস্ট করি ফিল্ডে, অথবা প্রতিষ্ঠিত কোনো থিওরি যদি না থাকে, আমি যদি কোনো একটা হাইপোথেসিস বিল্ড আপ করি, আমার কাছে মনে হয় যে এটা ইতিমধ্যে ইকোনমিক্সে নাই, বাট কাছাকাছি কোনো ইকোনমিক থিওরি আছে, কিন্তু আমি নতুন থিওরি বিল্ড আপ করতে চাইতেছি, তখন আমি কি করব, নতুন একটা হাইপোথেসিস তৈরি করতে পারবো। তো সেটাকে আমি কি করব, টেস্ট করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা থিওরি আর হাইপোথেসিস বিল্ড আপ করা। যেমন ধরেন আমি বলতেছি যে একটা থিওরি হইতে পারে আর হাইপোথেসিস একটা হইতে পারে যে মানুষের এক্সপেন্ডিচার তার ইনকামের উপর নির্ভর করে। এটা একটা হাইপোথেসিস। মানুষের খরচ ব্যয় ভুগবে তার আয়ের উপর নির্ভর করে, এটা একটা হাইপোথেসিস। আমরা কি করলাম, এটাই হচ্ছে আমাদের হাইপোথেসিস। সেটাকে আমরা কি করব, টেস্ট করব পরবর্তীতে। সেকেন্ড আমাদের যে স্টেপ আছে, সেই স্টেপটা হচ্ছে স্পেসিফিকেশন অফ দা ম্যাথমেটিক্যাল মডেল অফ দা থিওরি। অর্থাৎ আমাদের যে থিওরি আছে, যে হাইপোথেসিস আছে, সেখান থেকে একটা ম্যাথমেটিক্যাল মডেল বিল্ড আপ করা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তৈরি করা। যেমন আমরা বলছি কি, কনজাম্পশন। তাহলে কনজাম্পশন থিওরির ক্ষেত্রে আমরা একটা ম্যাথমেটিক্যাল মডেল আমরা এইভাবে তৈরি করতে পারি যে সি সমান বিটা 1 প্লাস বিটা 2 ওয়াই। অর্থাৎ কনজাম্পশন তার ইনকামের উপর নির্ভরশীল, ইনকামের সাথে রিলেটিভ, এবং এটা একটা প্রপার ম্যাথমেটিক্যাল মডেল আমরা কি করছি, তৈরি করছি। ঠিক আছে, অথবা বিভিন্ন ধরনের মডেল হইতে পারে। এরকমও হইতে পারে, এক্সপায়ার যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমার থিওরির অনুযায়ী আমি একটা কি করব, ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করব, যা আমার থিওরিকে কি করবে, সাপোর্ট করবে, অথবা আমার হাইপোথেসিসকে সাপোর্ট করবে। তো আমি যদি কনজাম্পশন থিওরি আনি, তাহলে আমরা জানি কনজাম্পশনের ক্ষেত্রে কনজাম্পশন ইজ এ ফাংশন অফ ওয়াই, এবং সেটা একটা লিনিয়ার ফাংশন হয় সাধারণত। এইখানে ওয়াই ইনকাম এক ইউনিট চেঞ্জ হলে কনজাম্পশন কতটুকু চেঞ্জ হয় সেটা দেখা যাচ্ছে বিটা 2, আর বিটা 1 দেখায় অটোনমাস কনজাম্পশন। ইনকাম না হইলেও মানুষজন কি করে, কনজাম্পশন করে, সেটা আমরা জানি। তো এরকম আমরা একটা ম্যাথমেটিক্যাল মডেল বিল্ড আপ করব। আমাদের 3 নাম্বার স্টেপ হচ্ছে স্পেসিফিকেশন অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল অর ইকোনোমেট্রিক মডেল। তো ম্যাথমেটিক্যাল মডেলের সাথে স্ট্যাটিস্টিক্যাল মডেলের পার্থক্য কি, আমরা যেহেতু ইতিমধ্যে ইকোনোমেট্রিক্স পড়ছি, আমরা কিছুটা জানি। ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে আমরা যে লিখছিলাম কনজাম্পশনের ক্ষেত্রে সি সমান বিটা 1 প্লাস বিটা 2 ওয়াই, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল। আর ইকোনোমেট্রিক মডেল হচ্ছে অর্থাৎ আমরা জানি কি, আমাদের আমাদের কনজাম্পশন শুধুমাত্র
ইনকামের উপর নির্ভর করে না, আর অন্যান্য ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেটা কিন্তু আমি এখানে আনতেছি না। তাইলে এই যে ম্যাথমেটিক্যাল মডেল, সেটা দ্বারা আমার বাস্তব অবস্থা সম্পূর্ণ কি করা যায় না, রিপ্রেজেন্ট করা যায় না। তো সেজন্য আমাদের কি করতে হয়, ম্যাথমেটিক্যাল মডেলের সাথে একটা ইরর টার্ম যোগ করতে হয়, যে কতটুকু এই ম্যাথমেটিক্যাল মডেল থেকে বিচ্যুত আছে। যেমন ধরি আমরা যদি এই যে এই মডেলটাকে যদি আমরা গ্রাফে ইলাস্ট্রেট করি, তাহলে কি হইব, এদিকে এই হবে, এটা হচ্ছে বিটা 1, আর এই যে স্লোপটা হচ্ছে কি বিটা 2। ঠিক আছে, এবং এটা y এর একটা মানের জন্য c এর একটা মানেই পাবো। ধরেন বিটা 1 ধরেন হচ্ছে 10, আর বিটা 1 সমান 10, বিটা 2 সমান ধরেন 0.5। তাহলে y এর মান যদি 20 হয়, তাহলে c এর মান কত হবে, 20 হবে। y এর মান যদি 30 হয়, তাহলে c এর মান কত হবে, 30 ইন্টু 0.5 হচ্ছে 15, আর 10 হচ্ছে 25 হবে। তাইলে y এর একটা মানের জন্য c এর একটা মানই পাইতেছি ম্যাথমেটিক্যাল মডেল অনুযায়ী। কিন্তু আমরা জানি কি, ইনকাম ধরেন 30 টাকা 20 জন মানুষের আছে, এখন 20 জন মানুষের কি কনজাম্পশন 25 হবে না। একই ইনকাম লেভেলে অনেক মানুষ থাকে এবং সবার ইনকাম কনজাম্পশন কি না সেম হয় না, কারণ তাদের মধ্যে অন্যান্য যেসব ফ্যাক্টর আছে সেগুলো কি না সেম না, শুধুমাত্র ইনকামটাই সেম। তো প্রকৃতপক্ষে আসলে এরকম একটা এক লাইনের উপর সব অবজারভেশন থাকে না, অবজারভেশন গুলো থাকে আসলে এরকম। ঠিক আছে, তাহলে এখানে এই এই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল মডেল অনুযায়ী আমার রিগ্রেশন লাইন আর ম্যাথমেটিক্যাল মডেল। এখান থেকে আমি কি করলাম, এই লাইনটা হচ্ছে এতটুক, আর ইউআই এর দ্বারা আমি কি করতে পারছি, এই যে মডেল থেকে এই লাইন থেকে আমার অবজারভেশন গুলা দূরে আছে, সেটা আমি কি করতে পারতেছি, দেখাইতে পারতেছি। এই যে মডেল থেকে কোনো একটা অবজারভেশনের যে দূরত্ব, এই যে দূরত্বটা হচ্ছে ইউআই, বিচ্যুতিটা। ঠিক আছে, তাহলে ম্যাথমেটিক্যাল মডেল আর স্ট্যাটিস্টিক্যাল মডেল অনেক জায়গায় একসাথেই দেওয়া, যে ইকোনোমেট্রিক একটা মডেল আমরা বিল্ড আপ করবো। এর পার্থক্য কিছুই নেই, ম্যাথমেটিক্যাল মডেলের সাথে একটা এরর টার্ম যোগ করলে সেটা কি হয়ে যায়, স্ট্যাটিস্টিক্যাল মডেল হয়ে যায়। এরপরে আমাদের কাজ হচ্ছে অবটেনিং ডাটা অবটেইন করা, অর্থাৎ আমার যে মডেল যে বিল্ড আপ করছি, এই মডেলে যে ভেরিয়েবল গুলো আছে, সেই সব ভেরিয়েবল রিয়েল ফিল্ড থেকে আমি কালেক্ট করা, ভেরিয়েবলের মানগুলা ডাটা কালেক্ট করা। যেমন ধরেন আমি কনজাম্পশন এবং ইনকাম, তাহলে আমি কি করব, ধরেন ফিল্ডে যাব, মানুষের কাছ থেকে মানুষের ইনকাম লেভেল জানবো, মানুষের কনজাম্পশন লেভেল জানবো, 100 200 বা 1000 মানুষের। তখন আমি কি করব, ডাটা এনে রিগ্রেশন রান করব। তাহলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ডাটা কালেক্ট করা। ডাটা কিসের আলোকে কালেক্ট করবো, আমার মডেল অনুযায়ী। মডেল কি অনুযায়ী হবে, মডেল হবে আমার থিওরি অনুযায়ী আর হাইপোথেসিস অনুযায়ী। আমার 5 নাম্বার স্টেপ হচ্ছে এস্টিমেশন অফ দা প্যারামিটারস অফ দা ইকোনোমেট্রিক মডেল। অর্থাৎ আমরা এর আগে শিখছি ওয়াইলেস এস্টিমেশন শিখছি। তাহলে আমাদের এই যে আমাদের এই মডেলে কি ছিল, c সমান আমরা কি লিখছিলাম, বিটা 1 প্লাস বিটা 2 y প্লাস ইউআই। তাহলে এখানে প্যারামিটার কি কোনগুলো, প্যারামিটার হচ্ছে বিটা 1 এবং হচ্ছে বিটা 2। প্যারামিটার হচ্ছে যেসব কনস্ট্যান্টের মান আমরা কি না জানি না, সেগুলো হচ্ছে প্যারামিটার। তো আমরা কি করব, বিটা 1 এবং বিটা 2 এর মান বের করব। এটা হচ্ছে আমাদের টার্গেট। বিটা 2 দেখা যাচ্ছে এমপিসি এখানে, এই ক্ষেত্রে এই মডেল অনুযায়ী, আর বিটা 1 হচ্ছে অটোনমাস কনজাম্পশন। তো আমরা যখন ডাটা কালেক্ট করব, তখন আমরা কি করতে পারবো, রিগ্রেশন রান করতে পারবো। ওএলএস এস্টিমেশন আমরা শিখাইছি এর আগে, ওই অনুযায়ী আমাদের খাতায় করতে হবে না, আমাদের কম্পিউটারে যে কোনো একটা সফটওয়্যার, স্ট্যাটা বলি, আর বলি, পাইথন বলি, অথবা এক্সেলেও রিগ্রেশন রান করা যায়। জাস্ট একটা কমান্ড দিলে কি হয়ে যাবে, এস্টিমেশন হয়ে যাবে। বিটা 1 এবং বিটা 2 এর মান আমি কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। আচ্ছা, যখন আমি প্যারামিটারের মানগুলো বের করব, এরপরে আমাদের কাজ কি,
আমাদের হাইপোথিসিস টেস্ট করা, অর্থাৎ আমাদের যে থিওরি ছিল বা হাইপোথিসিস ছিল সেটা এখানে সত্য কিনা সেটা দেখা। যেমন আমাদের হাইপোথিসিস ছিল যে কনজাম্পশনটা ইনকামের উপর নির্ভরশীল, অর্থাৎ কনজাম্পশনটা ইনকামের উপর নির্ভরশীল এবং সেটা কি পজিটিভলি নির্ভরশীল, অর্থাৎ ইনকাম যদি বাড়ে তাহলে কনজাম্পশন আমাদের কি হবে, বাড়বে। সেটা ছিল আমাদের কি হাইপোথিসিস বা থিওরি। সেটাই তো বলে যে আয় বাড়লে ব্যয় বাড়বে। এখন তাইলে কি হবে, বিটা টুর মান অবশ্যই কি হতে হবে, তাইলে বিটা টুর মান অবশ্যই জিরোর চেয়ে বেশি হইতে হবে। যদি জিরোর চেয়ে বেশি হয় তাহলে আমরা বুঝবো কি যে ওয়াই যদি বাড়ে তাহলে কনজাম্পশনও বাড়বো, আর যদি বিটা টুর মান জিরো হয়ে যায় তাহলে ওয়াই এর সাথে কনজাম্পশনের কোনো সম্পর্ক নাই, সেটা আমরা দেখতে পারতেছি। তাইলে আমাদের হাইপোথিসিস টেস্ট করতে হইব বিটা টু জিরোর চেয়ে বেশি কিনা, বিটা টু জিরোর চেয়ে বেশি কিনা। এখন বিটা টুর তো একটা মান আসবে, যেমন 0.3। এখন 0.3 আসলে আমরা বলে দিতে পারবো না যে কনজাম্পশন সি ওয়াই এর উপর নির্ভরশীল, কারণ এই যে 0.3 আসছে সেটা এমনও হইতে পারে নট ফর দ্য রিয়েল রিলেশনশিপ, ফর দ্য আমাদের যে ডাটার মধ্যে যে এরর আছে সে কারণেও আমার চলে আসতে পারে। কারণ হচ্ছে আমরা কি স্যাম্পল নিয়ে কাজ করি, তো স্যাম্পল নিয়ে কাজ করে আমরা পপুলেশনের উপর সিদ্ধান্ত নিয়ে নেই। তাহলে আমাদের যে স্যাম্পল এরর আছে, স্যাম্পল এররের কারণে আমার 0.3 চলে আসতে পারে। হয়তো আমি যেসব স্যাম্পল কালেক্ট করছি তাদের মধ্যে দেখা যাচ্ছে কি 0.3 আসছে, বাট আমি যদি সব মানুষের কাছে নিতাম এটা নাও আসতে পারতো, জিরোর কাছাকাছি চলে আসতে পারতো। অন্য মানুষের ডাটা তো অন্যরকম হইতো, আমি তো সবার ডাটা কালেক্ট করতে করি নাই, আমরা করি না। তো সেজন্য আমরা কি করি, হাইপোথিসিস টেস্ট করি। হাইপোথিসিস টেস্ট করি আমরা, টি টেস্ট বা এফ টেস্ট যখন যেটা প্রয়োজন সেটা করি। আমরা দেখি 5% more or less 5% সিগনিফিকেন্ট লেভেলে আমরা টেস্ট করি, অর্থাৎ আমাদের যে বিটা টুর মান যে ধরেন 0.3 আসছে, ঠিক আছে, অথবা যাই আসলো, আমরা টেস্ট করি হচ্ছে যে জিরো। আমরা সাধারণত 5% সিগনিফিকেন্ট লেভেলে হাইপোথিসিস টেস্ট করি। আমরা হাইপোথিসিস টেস্টিং এ এইগুলো ভালোভাবে আলোচনা করবো, জাস্ট এরপরেও আমি একটা মূল ধারণা দিয়ে দেই। আমরা মেইনলি 5% সিগনিফিকেন্ট লেভেলে টেস্ট করি। তাহলে 5% সিগনিফিকেন্ট লেভেলে হাইপোথিসিস টেস্ট করা মানে হচ্ছে ধরেন আমার এরর হওয়ার সম্ভাবনা 5%, অর্থাৎ ট্রু নাল হাইপোথিসিস রিজেক্ট করার সম্ভাবনা 5% এর চেয়ে কম। অর্থাৎ ধরেন আমার এখানে আসলেই বিটা টুর মান 0, বিটা টুর মান 0, কিন্তু আমি বলতেছি যে বিটা টুর মান 0 না, তার চেয়ে বেশি। এই যে বললাম এটা ভুল হওয়ার সম্ভাবনা 5% এর চেয়ে কম যদি হয় তাহলে আমরা বলি যে হ্যাঁ এটা আসলে সিগনিফিকেন্ট, বিটা টুর মান 0 এর চেয়ে বেশি। তখন আমরা বলবো কি যে এখানে যে রিলেশনশিপ আছে, পজিটিভ রিলেশনশিপ আছে। তো আমরা হচ্ছে পরবর্তীতে হাইপোথিসিস টেস্টিং নিয়ে বিস্তার আলোচনা করব, অথবা আপনারা স্ট্যাটিস্টিক্স এর তো পড়ছেন, হাইপোথিসিস টেস্টিং না পড়ে থাকলে আমরা পরবর্তীতে এগুলা নিয়ে আলোচনা করব। ফরকাস্টিং অন প্রেডিকশন। তাহলে আমি যখন বিটা মান আর বিটা টুর মান জেনে যাব তখন কিন্তু আমি বলতে পারবো যে আমার ইনকাম যদি আরো বেশি হয়, কোনো মানুষের ইনকাম আরো বেশি হলে ও কম হলে তার কনজাম্পশন কত হবে, অর্থাৎ আমি অন্যান্য অবস্থায় ভবিষ্যতে আমার কনজাম্পশন কি রকম হতে পারে সেটা সম্পর্কে আমি ধারণা দিতে পারবো। সেটা হচ্ছে ফরকাস্টিং অর প্রেডিক্ট করা। যেমন আমি জিডিপি নিয়ে যদি কাজ করি, আমি যদি দেখি যে ওভার দা টাইম কিভাবে জিডিপি বাড়তেছে, আমি যদি একটা প্যাটার্ন বিল্ড আপ করি তাহলে কিন্তু আমি পরবর্তী বছরে জিডিপি কিরকম হইতে পারে সেটা নিয়ে আমি প্রেডিকশন দিতে পারবো। সেটা হচ্ছে আমাদের কাজ। 8 নম্বর হচ্ছে শেষ কাজ হচ্ছে কি ধরনের পলিসি নেওয়া যাইতে পারে সেটা আমরা কি করি, পরামর্শ দিই। আমাদের তো অযথাই এসব করে লাভ নাই। আমি অযথাই কোন একটা থিওরি টেস্ট করে কি লাভ। আমাদের থিওরি টেস্ট করি বা ইকোনমিক্স এর কাজ হচ্ছে যে গভর্নমেন্টকে বা কোন কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া যে তাদের পলিসি কি হইতে পারে, পলিসি কিভাবে নিলে বেটার আউটকাম পাওয়া যাবে। যেমন ধরেন আমি যদি পাই যে কনজাম্পশন এমপিসি অনেক হাই, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম অনেক হাই, তাহলে আমি বলতে পারবো কি যে এখানে মাল্টিপ্লায়ারটা কি হবে, বেশি হবে। মাল্টিপ্লায়ার যদি বেশি হয় তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ানো হয় জিডিপি গ্রোথ বেশি হবে, ঠিক আছে। তাই এটা একটা পলিসি সাজেশন হতে পারে। তো এরকম আমরা কি করি, পলিসি প্রপোজ করি, কি কি পলিসি নেওয়া যেতে পারে বেসড অন দ্য রেজাল্ট অফ দ্য হাইপোথিসিস or result of econometric model.
আচ্ছা, এখন এখানের মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের গুজরাটের বই অনুযায়ী এই মেথডোলজি অফ ইকোনোমেট্রিক্স এইভাবে দেওয়া। আমরা আরো কিছু এক দুইটা অ্যাড করতে পারি, এবং এই যে আমরা স্পেসিফিকেশন অফ ম্যাথমেটিক্যাল মডেল আর স্পেসিফিকেশন অফ ইকোনোমেট্রিক মডেল এটাকে দুইটা না লিখে একটা লিখতে পারি এখানে। যে আমরা যদি বলে ফেলি স্পেসিফিকেশন অফ ইকোনোমেট্রিক মডেল তাইলেই হবে। এছাড়া আমরা এখানে আরেকটা জিনিস যোগ করতে পারি, সেটা হচ্ছে এস্টিমেশন অফ দ্য প্যারামিটারস অফ দ্য ইকোনোমেট্রিক মডেল। এরপরে আমরা কি করতে পারি, আমাদের মডেলটাকে ইভালুয়েশন করতে পারি। ইভালুয়েশন অফ দ্য মডেল মানে কি, যে আমি যে মডেল বিল্ড আপ করছি, এস্টিমেশনও করলাম, এই মডেলের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। আমরা জানি কি যে মাল্টিকোলিনিয়ারিটি আমরা অ্যাজাম্পশন করছিলাম ওএলএস এর, যে সব অ্যাজাম্পশন গুলো মানতেছে কিনা, মাল্টিকোলিনিয়ারিটি আছে কিনা, হেটারোস্ক্যারোস্টিসিটি আছে কিনা, অটো কোরিলেশন আছে কিনা। তো এইগুলো আমরা দেখি। যদি এইগুলা যদি সমস্যা থাকে, তখন আমাদের কি মডেলটা ভালোভাবে তৈরি হয় নাই, আবার নতুন করে মডেল কি করতে হবে, তৈরি করতে হবে। যদি মডেল দেখি না মোটামুটি ঠিক আছে, তাহলে আমরা এই টেস্ট করে দিতে পারবো এবং এটা ঠিক আছে। যদি দেখি মডেল ইভ্যালুয়েশন করে যে মডেলের মধ্যে ঝামেলা আছে, তাহলে আমাদের কি করতে হবে, রিস্পেসিফিক নিউ মডেল রিস্পেসিফিকেশন করতে হবে, অর্থাৎ আবার প্রথম থেকে শুরু করতে হবে। যদি দেখি যে মডেলে কোনো একটা প্রবলেম দেখা দিছে, কি কি প্রবলেম দেখা দিতে পারে, যে আমাদের অ্যাজাম্পশন দেখছিলাম, যে কোনো একটা অ্যাজাম্পশন ভালোভাবে ভায়োলেট করছে, পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি দেখা দিচ্ছে, তাইলে আমাদের এটা কাজ করবে না, আমাদের মডেল আবার নতুন করে বিল্ড আপ করতে হবে, কোনো একটা ভেরিয়েবলকে বাদ দিতে হবে। অথবা ধরেন আমরা দেখলাম ইভালুয়েশন অফ দ্য মডেল, মানে মডেলটাকে ইভালুয়েশন করে দেখলাম আর স্কয়ারের মান খুব কম, অর্থাৎ আমাদের যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলো আছে সেগুলা খুব বেশি এক্সপ্লেন করতে পারতেছে না আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, তাইলে আমাদের কি করতে হবে, কোনো নতুন ভেরিয়েবল এড করতে হইব। তো এরকম মডেল ইভালুয়েট করে যদি দেখে যে মডেলের অবস্থা ভালো না, তখন আমাদের আবার নতুন করে নতুন মডেল তৈরি করতে হবে। আর যদি দেখি না মডেল ঠিক আছে, সবকিছুই মোটামুটি, তাহলে আমরা এখান থেকে হাইপোথিসিস টেস্ট করে আমাদের রেজাল্ট আমরা নিয়ে নিতে পারবো। এই হচ্ছে ইকোনোমেট্রিক্স এর মেথডোলজি। অর্থাৎ এই স্টেপ অনুযায়ী ইকোনোমেট্রিক্স এর আমরা কাজ করি। মেইন কাজ কি, যে রিগ্রেশন রান করা বা যাই বলি, তো আমাদের এই ধাপগুলো অনুসরণ করতে হয়। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে প্রত্যেকটা ধাপ আমরা কিভাবে করি সেগুলো নিয়ে আলোচনা করব।